ইফতারে আমরা অনেকেই বিভিন্ন ধরনের ভাজা পোড়া খেয়ে থাকি, যেরকম আলুর চপ, পেঁয়াজু, বেগুনি ইত্যাদি। এইগুলো খাওয়াটা যে ক্ষতিকর ইফতারে, এটা আমরা অনেকেই জানি, বাট এটা আসলে কতখানি ক্ষতিকর হতে পারে সেই ব্যাপারেই আজকে আমরা জানবো এই ভিডিওতে। হোটেল রেস্টুরেন্টে এইগুলো যখন বানানো হয় তখন একই তেল ব্যবহার করে অনেকগুলো রাউন্ড এগুলো ভাজা হয়। অনেক সময় দেখা যায় কয়েক ঘন্টা ধরে একই তেল ফুটতে থাকে এবং বারবার এর মধ্যে বিভিন্ন জিনিস ভাজা হয়। তেল যখন অনেক বেশি তাপমাত্রায় অনেক সময় ধরে ফুটতে থাকে তখন এর মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড ট্রান্সফর্ম হয়ে যায়, তখন এটাকে বলা হয় ট্রান্স ফ্যাটি অ্যাসিড বা ট্রান্স ফ্যাট। এখন চলেন দেখি এই ট্রান্স ফ্যাটি অ্যাসিড গুলো আমাদের কোন কোন অর্গানকে ড্যামেজ করতে পারে। অনেকগুলো ক্লিনিক্যাল স্টাডিতে দেখা যায় যারা ট্রান্স ফ্যাট খান তাদের শরীরে এলডিএল কোলেস্টেরল, মানে হচ্ছে যেটা খারাপ কোলেস্টেরল, সেটার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। আমরা হয়তো অনেকেই জানি কোলেস্টেরলের কয়েকটা টাইপ আছে, তার মধ্যে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল যেটা, সেটা হচ্ছে ভালো বলা হয় তাকে, আর লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা, সেটাকে বলা হয় খারাপ। কারণ লো ডেন্সিটি লিপোপ্রোটিন আমাদের হার্টের যে সমস্ত রক্তনালিকা আছে সেই রক্তনালিকার গায়ে লেগে যেতে পারে এবং হার্টের রক্ত যাওয়ার পথটাকে ছোট করে দিতে পারে এবং পরবর্তীতে এই জায়গা থেকে হার্টের আরো বিভিন্ন রোগবালাইয়ের সূচনা হতে পারে। 29 জন মানুষের উপর একটা গবেষণা করা হয়, তাদেরকে 1 মাস ধরে ট্রান্স ফ্যাট খেতে দেয়া হয়। 1 মাস পরে দেখা যায় তাদের শরীরে এইচডিএল, মানে একটু আগে আমি যেটাকে বললাম ভালো কোলেস্টেরল, সেই ভালো কোলেস্টেরলের পরিমাণ কমে যায় 21%। আর এছাড়াও তাদের মধ্যে রক্তনালিকার বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাহলে দেখেন, মাত্র 1 মাস ট্রান্স ফ্যাট খাওয়াতেই কিন্তু এত বড় বড় সমস্যাগুলো হয়ে গেল। আপনারা যদি মনে করে থাকেন শুধুমাত্র রমজান মাসেই আমরা ইফতারে ভাজা পোড়া খেলে কিছুই হবে না, ব্যাপারটা আসলে মনে হয় সেরকম না। খারাপ কোলেস্টেরল যেটা, সেটা হচ্ছে লো ডেন্সিটি, মানে ওর ডেন্সিটি কম, যার ফলে হচ্ছে রক্তনালী দিয়ে যাওয়ার সময় ওর বেশি সম্ভাবনা রক্তনালীতে আটকে যাওয়ার। আর যেটা হাই ডেন্সিটি, মানে ভালো কোলেস্টেরল বলা হয় যেটাকে, সে যখন ওই রক্তনালী দিয়ে যাবে তখন ওর রক্তনালীতে আটকে যাওয়ার সম্ভাবনা কম। উপরন্তু ওই যে ছোট ছোট লো ডেন্সিটি যারা রক্তনালিকাতে অলরেডি আটকে গেছে বা যাবে যাবে অবস্থা, তাদেরকেও এই যে হাই ডেন্সিটি মানে ভারী যে কোলেস্টেরল, সে যাওয়ার সময় ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে যেতে পারে। ফলে কি হয়, এই লো ডেন্সিটি কোলেস্টেরল গুলো রক্তনালীতে জমা হওয়ার সম্ভাবনা কমে যায়। নাম্বার 2 হলো ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের সাথে এই ট্রান্স ফ্যাটের কি সম্পর্ক। 2001 সালে এক গবেষণা করা হয়, এটা করা হয় 80,000 জন মানুষের উপর। এই গবেষণায় দেখা যায় যারা ট্রান্স ফ্যাট খেয়েছিলেন তাদের ডায়াবেটিস হওয়ার রিস্ক বেড়ে যায় 40%। এক গবেষণায় ইঁদুরদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে ডিফারেন্ট টাইপের খাবার দেওয়া হয়, তার মধ্যে একটা গ্রুপকে দেওয়া হয় ট্রান্স ফ্যাট। তো এই গবেষণা শেষে ফলাফলে যেটা দেখা গেল, যে ইঁদুরগুলোকে ট্রান্স ফ্যাট দেওয়া হয়েছিল সেই ইঁদুরগুলোর মধ্যে গ্লুকোজ টলারেন্স সিগনিফিকেন্টলি কমে গেল। তার মানে হচ্ছে ডায়াবেটিস হওয়ার রিস্ক অনেক বেড়ে গেল এবং তার সাথে সাথে এদের লিভারে চর্বি জমে গেল এবং তার সাথে সাথে লিভার ফাইব্রোসিস হওয়ার দিকে ধাবিত হওয়া শুরু করলো। এছাড়া আরো অনেক অনেক গবেষণায় দেখা গেছে ট্রান্স ফ্যাট কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স করে এবং ডায়াবেটিসের রিস্ক বাড়িয়ে দেয়। 3 নাম্বার হচ্ছে ইনফ্লামেশন। ধারণা করা হয় অনেক অনেক দীর্ঘমেয়াদী রোগের শুরু হয় ইনফ্লামেশন থেকে, মানে ইনফ্লামেশনটা হচ্ছে অনেক দীর্ঘমেয়াদী রোগের প্রাথমিক কারণ। বেশ কিছু গবেষণায় দেখা গেল ট্রান্স ফ্যাট এই ইনফ্লামেশন বা ইনফ্লামেটরি মার্কার গুলোকে বাড়িয়ে দিতে পারে। একটু আগে যে গবেষণার কথা বললাম যে ইঁদুরদেরকে ডিফারেন্ট টাইপের খাবার দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা গ্রুপকে দেওয়া হয়েছিল ট্রান্স ফ্যাট। ওই ট্রান্স ফ্যাট গ্রুপের ইঁদুরদের মধ্যে দেখা যায় ইন্টেস্টিনাল ইনফ্লামেশন অনেক বেড়ে গেল। 4 নাম্বার হচ্ছে ক্যান্সার। অনেকগুলো গবেষণায় দেখা গেছে ট্রান্স ফ্যাট বিভিন্ন ধরনের ক্যান্সারের সাথে সম্পর্কিত, যেরকম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার বা কোলন ক্যান্সার। এক গবেষণায় দেখা গেছে যে সমস্ত মহিলা মানুষদের রক্তে ট্রান্স ফ্যাটের পরিমাণ বেশি, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক দ্বিগুণ হয়ে যায়। আরেক গবেষণা করা হয় পুরুষ মহিলা উভয়ের উপরেই। এখানে দেখা যায় যারা খাবারে বেশি পরিমাণ ট্রান্স ফ্যাট খান তাদের কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় 50%। তো এই তো গেল রোগবালাইয়ের ব্যাপার। আর এছাড়া যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো তো আপনারা নিজেরা অনুভব করেনি, যেরকম হচ্ছে খাওয়ার পরে অ্যাসিডিটি সমস্যা হয়, অনেকের বুক জ্বালা পোড়া শুরু হয়, এই রকম আরো অনেক বিভিন্ন জিনিসপত্র। তো আমরা যদি ভাজা পোড়া ইফতারে না খাই, সেক্ষেত্রে আসলে হেলদি ইফতার বলতে আমরা কি খেতে পারি, স্বাস্থ্যকর ইফতার হিসেবে আমরা কি কি খেতে পারি সেটার একটা লিস্ট আমি করেছিলাম। এটা আমি দেখে দেখে বলি। এটা হচ্ছে আমি কালকে রাতে লিস্ট করেছি আপনাদেরকে বলার জন্য। আপনি ইফতারে লাল চালের ভাত খেতে পারেন, অথবা লাল আটার রুটি খেতে পারেন, অথবা লাল চিড়া খেতে পারেন। লাল চিড়া খেতে পারেন হচ্ছে যেটা হচ্ছে সাদা দই, মানে যেটা মিষ্টি দই না, টক দই বলা যায় যেটাকে। এইটার সাথে 1 চামচ মধু দিয়ে এই লাল চিড়া খেতে পারেন। আর সাদা ভাত, সাদা রুটি এগুলো যদি খান তাহলে এরা হচ্ছে
খাওয়ার পরে খুব দ্রুত মেটাবলাইজ হয়ে যাবে, মানে আপনার রক্তে খুব দ্রুত গ্লুকোজ এসে পড়বে এবং এটা আবার চলেও যাবে খুব দ্রুত। আপনি দুর্বল অনুভব করবেন এবং কিছুক্ষণ পরে আপনি আবার ক্ষুধার্ত অনুভব করবেন। আর এটা এমনিতেও হেলদি কোনো খাবার না। সবসময় আসলে লাল চালের ভাত বা লাল চিরা, লাল চালের আটার রুটি এগুলো খাওয়াই বেটার। ইফতারে ছোলা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা হচ্ছে এর মধ্যে প্রচুর প্রোটিন থাকে এবং ফাইবার থাকে, এছাড়া আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে। এটা আসলে আপনার সারাদিনের যে না খেয়ে থাকার জন্য আপনি যতটা দুর্বল অনুভব করবেন, এই ছোলা গিয়ে সেটার অনেকটাই পূরণ করে দিতে পারবে। আর ছোলার দাম যদি বেশি হয়, ছোলার জায়গায় শুধু মুসুরির ডাল খেলেও হবে। আমি আসলে শিওর না যে মুসুরির ডাল কি বেশি দামি কিনা ছোলা থেকে। যদি ইন কেস আপনি ছোলা খেতে না পারেন বা মুসুরির ডালও খেতে না পারেন, যে কোনো ধরনের ডাল খেলেই হবে। আর একটা ডিম খেতে পারেন। আর ইফতারে যার যার সামর্থ্য অনুযায়ী যতটা পারা যায় ফল খাওয়া উচিত। ফলটা আসলে ইফতারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ আপনি সারাদিন ডিহাইড্রেশনে ছিলেন, মানে আপনি পানি খান নাই, বা পানির সাথে আপনি আরো অন্যান্য বিভিন্ন ইলেকট্রোলাইট, তারপরে আরো ভাইটামিনস, মিনারেল কোনো কিছুই নেন নাই সারাদিন। তো এটার একটা ঘাটতি আছে, এইটা ইফতারে পূরণ করতে হবে। আর যদি ফলের দাম অনেক বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে টমেটো, শসা এগুলোও খেতে পারেন। এগুলো অনেকটাই আসলে শরীরের পানি শূন্যতা পূরণ করতে হেল্প করবে। তো এই হচ্ছে অবস্থা। আপনাদের সবার সেহরি এবং ইফতার ভালো কাটুক। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।